আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এবার আকাশপথেই যুক্তরাষ্ট্রকে বধ করবে ইরান। এরপর জানিয়ে দিব, তেহরানের জাদুর অস্ত্র হাতে আসছে। তারপর জানিয়ে দিব, হাজার হাজার মানুষ ইরান যাবে লড়তে। সর্বশেষ জানিয়ে দিব, ইরান নিয়ে মিথ্যা প্রচারণা ধরা পড়ে গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানের আকাশে যেন আবারও গর্জে উঠছে যুদ্ধের কালো মেঘ। শত্রুর যে কোনো নতুন পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত তেহরান। একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার বার্তায় ছিল স্পষ্ট হুঁশিয়ারি, ভুল করলে মূল্য দিতে হবে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসলিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের ফাঁকে এসব কথা বলেন জেনারেল হাতামির। সেখানেই তিনি জানান, ইরানের বিমানবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে রয়েছে। আকাশপথে হোক বা কৌশলগত প্রতিক্রিয়ায়, সব দিক থেকেই বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যোগ্য। তার বক্তব্যে বারবার উঠে আসে 2025 সালের জুন মাসের সেই 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ। জেনারেল হাতামির ভাষায়, ওই সংঘর্ষ ইরানের জন্য ছিল এক বাস্তব যুদ্ধ শিক্ষার ক্ষেত্র। সেখানে পাওয়া প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল আর প্রতিটি সাফল্য বিশ্লেষণ করে দ্রুত তা বাস্তবে প্রয়োগ করা হয়েছে। সময় নষ্ট না করে বদলে ফেলা হয়েছে, কৌশল আধুনিক করা হয়েছে প্রস্তুতি। এর ফলাফল কি? জেনারেল হাতামির দাবি, আজকের ইরানি বিমানবাহিনী বর্তমান হুমকির সঙ্গে পুরোপুরি মানানসই। প্রযুক্তি, কৌশল এবং মানব সম্পদ সব মিলিয়ে এক সুসংগঠিত শক্তিতে রূপ নিয়েছে বাহিনীটি। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুরা যদি আবার কোনো ভুল হিসেব করে তাহলে জবাব দেওয়ার ক্ষেত্রে বিমানবাহিনী থাকবে অগ্রভাগে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিপক্ষ নতুন কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, এই আশাবাদ যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়, কারণ প্রয়োজনে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে 1 সেকেন্ডও দেরি করবে না। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতির বিষয়টি। এ নিয়ে প্রশ্নের জবাবে জেনারেল হাতামি খানিকটা নির্লিপ্ত ভঙ্গিতেই বলেন, এটি নতুন কিছু নয়। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান বহুবার মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ইউনিটের উপস্থিতি দেখেছে। বর্তমান অবস্থাও সেই পুরনো ছবিরই আরেকটি সংস্করণ। তার মতে, ইরান এই উপস্থিতিকে অবহেলা করছে না, আবার অতিরঞ্জিত ভয়ও পাচ্ছে না, বরং প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শত্রুর চোখের পরক পড়ার আগেই ইরানের নজর সেখানে পৌঁছে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত তার কথায়। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকলেও দুই পক্ষের উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। ইরানকে চাপে ফেলতে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে সম্প্রতি বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আলোচনা ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্রের এই বিশাল নৌবহর যে কোনো সময় ইরানের উপর হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের একটি নিমিটি শ্রেণীর পরমাণু চালিত বিমানবাহী রণতরী। এতে 2 পরমাণু রিয়্যাক্টর থাকায় জ্বালানি ছাড়াই প্রায় 25 বছর চলতে পারে। প্রায় 1 লাখ টন ওজনের এই রণতরীতে 90টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের সক্ষমতা আছে। উন্নত রাডার, কমান্ড সিস্টেম ও এইজিস সুরক্ষিত স্ট্রাইক গ্রুপের মাধ্যমে এটি আকাশ, সমুদ্র ও স্থলভাগে ভয়ঙ্কর আঘাত হানতে পারে। আর তাই এই বিমানবাহী রণতরী হামলা শুরু করলে ইরান তা সামাল দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমর বিশেষজ্ঞদের মতে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে চ্যালেঞ্জ জানানোর মতো সামরিক সক্ষমতা রয়েছে ইরানের, কারণ তাদের কাছে রয়েছে খাইবার সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একসঙ্গে 500টি খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন নৌবহরের দিকে ছুড়লে বিশ্বের উন্নততম মার্কিন নৌ প্রতিরক্ষা ব্যবস্থাও তা সামলাতে হিমশিম খাবে। এমন বিধ্বংসী হামলায় রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি এটি ডুবে যাওয়ার আশঙ্কাও প্রবল। 500 কেজির ওয়ারহেড খাইবার বা খররামশার 4 হল একটি তরল জ্বালানি চালিত দানবীয় ক্ষেপণাস্ত্র।
এটি প্রায় ১৫০০ কেজি ওজনের বিশাল একটি ওয়ারহেড নিয়ে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর মাত্র একটি আঘাত একটি ডেস্ট্রয়ার জাহাজকে অকেজো করে দিতে পারে, এমনকি সুপার ক্যারিয়ারের ফ্লাইট ডেককে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৬ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই প্রচণ্ড গতির কারণে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিক্রিয়া জানাতে মাত্র কয়েক মিনিট সময় পায়, ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হাইবার মিসাইলটি ম্যানুভারাল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তিতে সজ্জিত। এর ফলে মিসাইলটি আঘাত হানার চূড়ান্ত পর্যায়ে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এই অনিশ্চিত নড়াচড়ার কারণে মার্কিন ইন্টারসেপ্টরগুলোর পক্ষে ক্ষেপণাস্ত্রের প্রতি সঠিক অবস্থান নির্ণয় করে সরাসরি প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নৌবাহিনী হয়তো ইরানের ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে, কিন্তু ৫০০টি ক্ষেপণাস্ত্রের আঘাত তাদের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। যখন বড় আকারের এমন স্যাচুরেশন অ্যাটাক চালানো হয়, তখন পরিসংখ্যান অনুযায়ী কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানবেই। ফলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন নৌবহরকে ইরান চাইলেই ডুবিয়ে দিতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ২০০৩ সালের মার্চের এক গাঢ় অন্ধকার রাত, ইরাকের বুকে হঠাৎই থাবা বসায় যুদ্ধবাজ আমেরিকা। রাজধানী বাগদাদ ও গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয় উচ্চ প্রযুক্তির বোমা ও রকেট হামলা। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে ক্ষমতাচ্যুত করে দেশটির অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হয় মার্কিন আধিপত্য। এরপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর, তবে শান্তি ফিরে আসেনি ইরাকে। দীর্ঘদিনের হামলার দগদগে ক্ষত নিয়ে এখনও দিন পার করছেন ইরাকিরা। যে কোনো মূল্যে সুদে আসলে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত তারা। তাই তো প্রতিবেশী দেশ ইরান যখন সেই মার্কিন আধিপত্যের সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে, তখন পুরনো শত্রুকে নাজেহাল করার পথ খুঁজছে ইরাকের দেশপ্রেমিকরা। আমেরিকাকে রুখে দিতে ইরানের সুরক্ষায় মানুষ নাম লেখাচ্ছে স্বেচ্ছাসেবক দলে। যুদ্ধ শুরু হলেই ইরানে যাবেন এসব যোদ্ধারা। নিজের দেশ ইরাকে বসেই অনেকে আমেরিকানদের বিরুদ্ধে লড়তে পারেন, কারণ ইরাকেও আছে মার্কিন উপস্থিতি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সামান্য পরিমাণ আঁচ এলেই কুড়িয়ে দেয়া হবে শত্রুর কালো হাত। যে মুহূর্তে সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইরান ও আমেরিকা, তখনই ইরানের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন ইরাকের হাজারো মানুষ। প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের দিয়ালা প্রদেশে প্রায় ৫,০০০ ইরাকি জড়ো হয়ে ঘোষণা দেন ইরাকের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইরানকে রক্ষা করার এজন্য কোনো পারিশ্রমিকও নেবেন না তারা। ইরান সমর্থিত বদর সংগঠনের নেতা আম্মার আল তামিমি দিয়ালা সমাবেশটির সমন্বয় করেন। জানান, এসব স্বেচ্ছাসেবকরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। নাম লেখানো রিজার্ভ স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকাটি পরবর্তীতে পাঠানো হবে সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে। প্রায় ২ দশক আগে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর বাড়ে ইরাক ইরান সখ্যতা। ধর্মীয় ও আদর্শিক কারণে ইরানকে সহায়তা করা ইরাকিরা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন। প্রভাবশালী শিয়া ধর্মীয় গুরু আয়াতুল্লাহ খামেনির প্রতি আনুগত্যের কারণে ইরানকে অভিভাবক বলে মনে করেন অনেকেই। তাদের বিশ্বাস, ইরাকের ওপর হামলা চালানো মানে শিয়া বিশ্বাসের ওপর আক্রমণ চালানো। ইরাকের মতো ইরানকেও যেন মার্কিন আগ্রাসনের শিকার হতে না হয়, এজন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে ইরাক। ইরাকিদের বিশ্বাস, ইরানে যদি সংঘাতের আগুন জ্বলে, তা খুব দ্রুতই ছড়িয়ে পড়বে ইরাকেও। আবারও ভেঙে পড়বে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতি। আমেরিকার ইন্ধনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে শিয়া সুন্নি সাম্প্রদায়িক বিভাজন। যুদ্ধ পরিস্থিতিতে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আইএস। ধরুন, অন্যান্য ৮-১০ দিনের মতো ঘুম থেকে উঠে চোখ বুলাচ্ছেন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ জানতে পারলেন এই পৃথিবীতে আপনার আর কোনো অস্তিত্ব নেই। প্রাণ হারিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এমন খবরে আপনি বেশ অবাক হলেও ততক্ষণে সব জায়গাতেই ছড়িয়ে গেছে আপনার মৃত্যুর খবর। শুধু আপনি একা নন, আপনার মতো অনেকেই আছেন নিহতের তালিকায়। গেল বছরের শেষ দিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে দেখা মিলেছে এমন নাটকীয় ঘটনার। পশ্চিমা গণমাধ্যমের কারসাজিতে ইরানের জীবিত অনেককেই মৃত হিসেবে সংবাদ প্রচার করা হয়। সামরিক যুদ্ধকে পাশ কাটিয়ে এ যেন খামেনির ইরানের বিরুদ্ধে কৌশলে দেয়া হয়েছে তথ্যযুদ্ধের দাগ। বিদেশি মদতপুষ্ট সরকার বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢালতে সংবাদ মাধ্যমগুলো হাঁটে মিথ্যা সংবাদ প্রচারের পথে।
এমনি এক ঘটনা ঘটেছে ইরানের ২১ বছর বয়সী তরুণী মবিনা বেহেশতির সঙ্গে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার ব্যক্তিগত ছবি ও তথ্য। দাবি করা হয় ইরানের সরকার বিরোধী আন্দোলনে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তিনি প্রাণ হারান। কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই অনেকটা ঝড়ের বেগে আবেগ নির্ভর খবরটি ছড়িয়ে পড়ে স্থানীয় সহ বিদেশি সংবাদ মাধ্যমেও। তার ছবি ব্যবহৃত হতে থাকে কথিত রাষ্ট্রীয় নৃশংসতার প্রতীক হিসেবে। পরবর্তীতে প্রচারিত খবরটি মিথ্যা প্রমাণ করতে গেল ২৮ জানুয়ারি সুস্থভাবে নিজের বেঁচে থাকার খবর অনলাইনে ভিডিও আকারে পোস্ট করেন তিনি। শুধু জীবিত মানুষকে মৃত প্রচার করাই নয়, আন্দোলনকারীদের তালিকায় দেখা মেলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ছেলের নামও। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে তিনি অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। আন্তর্জাতিক গুজব চক্রের শিকার হয়েছেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী পোলে গেতারের বক্সিং কমিটির প্রধান আলী আলিপুর। সহিংসতাকে উস্কে দিতে ঢালাওভাবে এমন মিথ্যা সংবাদের প্রচারে প্রশ্ন উঠেছে গণমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও। আশ্চর্যজনকভাবে কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই অপতথ্য প্রচারে সামিল হয়েছে CNN, দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে এসব অপপ্রচারগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে খাটো করে দেখার কোনো উপায় নেই। ইরানে খামিনির অনুগত সরকার পতন ঘটাতেই জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সংবাদ মাধ্যমগুলোতে সর্বস্তরে প্রচার করেছিল নিজেদের মন গড়া খবর। তাদের উদ্দেশ্য ছিল তথ্যযুদ্ধের মাধ্যমে ইরানকে নিপীড়নকারী দেশ হিসেবে তুলে ধরা। ফলে সহজেই চাপ বাড়ানো যাবে মানবাধিকার ইস্যুতে, ক্ষমতাচ্যুত করা যাবে বর্তমান সরকারকে। যে কারণে আবেগে ভরা মিথ্যা স্পর্শকাতর সংবাদ প্রচারের মাধ্যমে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে একটুও দ্বিধাবোধ করেনি গণতন্ত্রের বুলি আড়ানো সংবাদ মাধ্যমগুলো।